স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে প্রধান পত্রিকাগুলো প্রধান খবরগুলো যদি একটু চোখ বুলিয়ে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দলগুলো সন্তুষ্ট, আপত্তি ও ভিন্ন মত আছে। আরপিও সংশোধনের প্রস্তাব, ইসির প্রস্তাব নিয়ে বড় কোনো আপত্তি নেই। জোটগত নির্বাচনে প্রতীক সংক্রান্ত প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক মত। এছাড়া মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ভ্রমণ নিয়ে দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয়। ইউনুস আনোয়ার বৈঠক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা। 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় চুক্তি সই। দৈনিক আমার দেশের প্রধান খবর, কূটনীতিতে নয়া মেরুকরণ। 3 দশক পর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরের মাধ্যমে সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ হতে পারে। এম হুমায়ুন কবির। ভারতকে মোকাবেলায় দুদেশের নিরাপত্তা সহযোগিতা জরুরি, অধ্যাপক শহীদুজ্জামান। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দিল্লি নির্ধারণ করবে না। আলোচনা সভায় তারেক রহমান বলেছেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাই। দৈনিক আমার দেশ প্রতিদিন একটি মন্তব্য প্রতিবেদন করেন সম্পাদকের। আজকে সেটি হচ্ছে, যে সামরিক বাহিনী আমাদের প্রত্যাশা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জোট সঙ্গীর প্রতীকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল। ছোট নিবন্ধিত রাজনৈতিক দলগুলো পড়বে বিপাকে। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক গভীর করার অঙ্গীকার। অধ্যাপক ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক। যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার, ব্যয় হবে 935 কোটি টাকা। এছাড়া মাইলস্টোন ট্র্যাজেডিতে কোচিংয়ের কারণে হারালাম কলিজার ধনকে। কোচিং বাণিজ্য বন্ধ সহ 9 দফা দাবিতে অভিভাবকদের মানববন্ধন মাইলস্টোন স্কুলের মেইন গেটে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিএনপির সায়, জামাতের প্রশ্ন, ছোট দলে মিশ্রমত। নিজ দলের প্রতীকে ভোট। আরপিও সংশোধন নিয়ে সংবাদটি গুরুত্বের সাথে ছাপা হয়েছে। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, আমরা নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময়। অন্তর্বর্তী সরকারে 1 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মূল্যায়ন সেটি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কারের বাইরেই রয়ে গেছে। এম হুমায়ুন কবির বলছেন, ঝুঁকি এখনো আছে। এজন্যই আন্তর্জাতিক অংশীদাররা মনে করিয়ে দিচ্ছে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আওয়ামী বন্দনার নেপথ্যে কারা, হঠাৎ মুখোশধারীদের জিগির। বিশেষজ্ঞদের অভিমত, ফ্যাসিস্টদের কালচারাল প্রজেক্টের গর্ত থেকে বেরিয়ে আসছে বর্ণচোরা সাংবাদিক, আইনজীবী, আমলা সহ তথাকথিত বুদ্ধিজীবীরা। টকশো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদের পক্ষে নির্লজ্জ সাফাই চলছে। উদ্দেশ্য, আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পণ্ড করে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে 5 সমঝোতা স্মারক সই সংবাদটি গুরুত্বের সাথে ছাপা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্ধ 353 কারখানা, লক্ষাধিক বেকার। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম নিয়ে 1 বছরের একটি সামগ্রিক চিত্র ধরে তাদের বিশেষ প্রতিবেদন। গাজীপুরে আশুলিয়ায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা স্মারকের খবর এবং 3টি নোট বিনিময় যে এটিও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। তারেক রহমান বলছেন, স্লোগান নির্ভরতার দিন শেষ, জনগণ চায় রাজনীতির পরিবর্তন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সমঝোতার দরপত্রে গচ্চা 323 কোটি টাকা। বিনামূল্যে পাঠ্য বই মুদ্রণ নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। আগামী শিক্ষাবর্ষের জন্য 30 কোটির বেশি পাঠ্য বই ছাপাবে সরকার। এজন্য মোট 826টি লটে ভাগ করে দরপত্র আহ্বান। আমরা জানি এই পাঠ্যপুস্তক প্রকাশ নিয়ে প্রতি বছরই নানা ধরনের কাণ্ড কারখানা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির একটি মন্তব্যকে বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। বিচার সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ, মালয়েশিয়ায় বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র। সালাউদ্দিন আহমেদ বলছেন, ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। মোস্তফা জামাল হায়দার বলছেন, বিভিন্ন অপচেষ্টা চলমান, এ নিয়ে সন্দেহ নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তারিখ ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। সেটা তারেক রহমানের খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। আরেকটি খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে, হাত ছাড়া হচ্ছে মধ্যপ্রাচ্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে শ্রম বাজার, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, মালয়েশিয়ায় বলেছেন প্রধান উপদেষ্টা। ড্যাপের সংশোধনী চূড়ান্ত, সব পক্ষের অসন্তোষ। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে চূড়ান্ত আলোচনা শিগগিরই। জন রায় পেলে বিএনপি মিলেমিশে দেশ চালাবে বলেছেন তারেক রহমান। আর পাল্টা শুল্ক 15% করার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ঢাকা পুত্রজয়ার অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার। ইউনুস আনোয়ার একান্ত বৈঠক, 5
সমঝোতা স্মারক ও নোট বিনিময়ের স্বাক্ষর। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক, কমিশনের মেয়াদ বাড়ল আরও 1 মাস। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র, খুলনায় হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। আরাকান আর্মিতে ভাঙন, অনেকে আত্মসমর্পণের অপেক্ষায়। এই সংবাদটি বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক ইনকিলাবের একটি বিশেষ প্রতিবেদন বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিতে পিআর আনতে চাচ্ছে ব্র্যাক সুজনের রহস্যজনক জরিপ। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব। এর বাইরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের সংবাদটিতে গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছেই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, ধুঁকছে বিমান, 1 মাসের ত্রুটির কবলে নয় উড়োজাহাজ। সময় যায়, সরকার বদল হয়, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো আসলে পরিবর্তন হতে আমরা দেখি না। নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখছে বিএনপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। ঐকমত্য কমিশনের কার্যক্রম শুনেছেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, আর নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুত আমরা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলোই মানব জমিনের প্রধান প্রধান খবর। The Daily Star, a move to send peace mission to Myanmar. Malaysia PM Anwar Ibrahim reveals plan in joint press briefing with Professor Yunus. Grounded planes put Biman schedule in desiree. Expert question carrier safety, maintenance regimes. এই মোটামুটি ডেইলি স্টারে। আর নিউ এজের প্রধান খবর, স্টেট বেনিফিটস ফর জুলাই ম্যাটার্স, ফ্যামিলিজ ইন স্ট্রেটস অ্যাজ রুল অ্যাপ্লাইজ unequally. Yunus Anwar for strategic partnership. ঢাকা কুয়ালালামপুর টক্স ইন পুত্রজায়া। এই ছিল দিনের প্রধান প্রধান খবরগুলো। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। নির্বাচন নিয়ে আলোচনা শুরু করে, যে নির্বাচনের নানা কথা, একটি মন্তব্য বেশ সবগুলো পত্রপত্রিকা আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, এমন বাস্তবতায় নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি। এখানে যেটা হয়েছে যে কালকেও সোশ্যাল মিডিয়াটা প্রচুর ছড়িয়েছে, তো নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে নির্বাচন হবে না, কিন্তু আসলে মূল কথাটা যে সংস্কার এবং বিচার এটা নিশ্চিত না করে নির্বাচন হবে না। তো আমরাও যে নির্বাচনকে ওয়েলকাম করেছি, আমরা তো নির্বাচনকে ওয়েলকাম করেছি এই এক শর্তেই যে অন্তত আপনার অনেকগুলো তো বিচার হবে, কিন্তু সব বিচার তো একসাথে করে ফেলতে পারবেন না, কিন্তু প্রধান যে বিচারগুলো এর কিছু বিচার আপনাকে দেখিয়ে যেতে হবে। এবং ন্যূনতম মৌলিক সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী সংস্কারগুলো ঘটবে, এইটা আপনি যদি কিছুই না করে নির্বাচন করেন, তাহলে ধরেন আমরা এই যে 1 বছর এবং আরো 6 মাস, 1.5 বছর আপনাকে তো দরকার ছিল না। এর চেয়ে বিএনপি যে 31 দফা দিয়েছিল সেটার মধ্যেও কিন্তু রাষ্ট্র সংস্কারের অনেক ভালো ভালো প্রস্তাবনা আছে। তাহলে আমরা বরং 3 মাসের মধ্যে, জুলাইয়ের 3 মাসের মধ্যে আমরা বিএনপির উপরই আস্থা রাখতাম। যদি বিএনপি না করতো তাহলে আবার যেটা হওয়ার তাই হতো। কিন্তু এখন আমরা বিএনপির উপর আস্থা রাখলাম না কেন? এটা একক বিএনপির উপরে না, বাংলাদেশের মানুষের হলো যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যে ডরায়, এটার ব্যাপার। তো আমাদের রাজনৈতিক দলগুলো সেই ধরেন একদম 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সময় জনগণকে কনফিডেন্সে নিতে পারে না, ট্রাস্টে নিতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ ধরেন বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্য, এটা একটা দুর্দান্ত এক্সাম্পল হলো 1990-এর যে অভ্যুত্থান। এখানে রাজনৈতিক দলগুলো মিলে বেশ কিছু কিন্তু সমঝোতা হয়েছিল যে তারা দেশে এরপরে এই কাজগুলো করবে, এইগুলো করবে না। 91-তে ঠিক এই সব সমঝোতাগুলো তারা 2-1টা একমাত্র সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন ছাড়া তারা কেউ কিন্তু তাদের কোনো রাখে নাই। ওই জায়গা থেকে আমরা বলেছি যে এখন যে সংস্কারের মূল আশাটা কি আছে, জুলাই সনদ। তো এই জুলাই সনদটার ক্ষেত্রে হ্যাঁ, গতকালকে দেখলাম আমার দেশ নিউজ করেছে যে বিএনপি জুলাই সনদের ক্ষেত্রে আরো কিছু ছাড় দিতে চায়, অন্যদের সাথে আবার কথা বলতে চায়, বলছেন অন্তত জুলাই সনদের ক্ষেত্রে। হ্যাঁ, এখন ধরেন জুলাই সনদটাও যদি একটা ভালো সনদ না হয়, এখন খুব ভালো সনদ হলো কিন্তু এটার কোনো বাস্তবায়নের বাধ্যবাধকতা নাই, তাহলে তো এর 1 পয়সাও দাম নাই। এখন আমরা যেটা চাচ্ছি আইনি ভিত্তি করতে হবে। এখন এইখানে অনেকে একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করে যে আইনি ভিত্তি তো ধরেন শেখ হাসিনা, সেও তো এই সংবিধানকে এমন ভাবে কাটছাট করেছিল যাতে কোনোভাবে কেউ আর ক্ষমতা নিতে না পারে, তাহলে কি তাকে টিকিয়ে রেখেছে? মজার ব্যাপার হলো হাসিনা ওইভাবে করেছে বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে। তো বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল কি হাসিনার মতো পালিয়ে যেতে চায়, এই পরিণতি বরণ করতে চায়? না চাইলে তাকে তো ন্যূনতম আইনের মধ্যে থাকতে হবে। তো এই জন্য আমাদের হলো যে হ্যাঁ, এই সংস্কার এখন যেটা দেখেন, এই যে 6 মাস ঘোষণা করেছে নির্বাচনের, 6 মাস ইজ মোর দ্যান ইনাফ ভালো সংস্কার করবার জন্য। আপনি মৌলিক সংস্কারগুলো সনদে নিয়ে আসবেন, এরপর আপনি এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করবেন। এই আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা বলেছি প্রয়োজনে আপনি রেফারেন্ডাম দেন, আপনি গণভোট দেন, অথবা আপনি যেই প্রক্রিয়ায় হোক এটাকে অবশ্যই যেই দলগুলো ক্ষমতায় আসবে, এখন আপনি যদি সবই রাজনৈতিক ধরেন, অনেক শহীদ পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, তারা পর্যন্ত ফোন করে আমাদেরকে বলেছে যে
এইগুলোকে সবই পরের সরকারের উপর রেখে যাচ্ছে ইউনূস সাহেব? যদি পরের সরকারের উপরই সে রেখে যায়, আর সে যদি না করলে, ধরেন আমি আপনাকে ফাঁকে বলে রাখি, এই যে 19টা মৌলিক সিদ্ধান্ত হয়েছে এই জুলাই সনদে, তো বিএনপি এখানে 19টায় একমত হয়েছে, 10টায় নোট অফ ডিসেন্ট সহ। তো এখন 10টা নোট অফ ডিসেন্টের মধ্যে 1 নাম্বারই আছে উচ্চকক্ষে পিআর, সংসদের যে উচ্চকক্ষে পিআর ব্যবস্থা হবে। এখন নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্টটা হলো যে আমি আপাত দৃষ্টিতে এটা মানলাম, কিন্তু এটা আমি এটার সাথে একমত নই। তো এই 19টা সংস্কারের মধ্যে সিগনিফিকেন্ট 10টাই বিএনপি বলেছে কি যে আমি এটা আপাতত মেনে নিচ্ছি। তো সংসদ যখন চালাবে, সরকার যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন তো এটা তাকে ধরার কোনো ইউ নাই, আর এটা কোনো প্র্যাকটিক্যাল না। বিএনপি বলবে দেখেন আমি তো এটা আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং এটা আমার জন্য প্র্যাকটিক্যালও না। সুতরাং আমরা এই কথাটা এই জন্যই বলতে চাই, কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না। দেশ ভোটের ট্রেনে উঠেছে, ভেরি গুড। আর এটাও তো কথা, এখন এই সরকারের দুর্বলতা কি জানেন? যেমন আমরা এত দুর্বলতা সত্ত্বেও একদিনও বলতে পারবো না সরকার আরো 1 মাস নির্বাচন দেরি করুক। কেন? ধরেন আমি বললাম সরকার আরো 6 মাস দেরি করবে নির্বাচন, তো সরকার কি আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে সেই সবগুলো বাস্তবায়ন করে ফেলতে পারবে? সরকার তো নিশ্চয়তাই দিচ্ছে না কোনো, তাহলে কি আমি তার আগামী 10 বছর ক্ষমতা রেখে দিব? এটা তো হয় না। কিন্তু আপনি কি মনে করেন কিনা, অনেকে যে কথাটা বলতে চাই যে নানা ধরনের অস্থিরতা, সেটা আইন শৃঙ্খলা বলেন, আর্থিক বলেন, নানা ধরনের নানা ক্ষেত্রে নানা খাতে যে অস্থিরতা, এর জন্য একমাত্র অনির্বাচিত সরকারই না, একমাত্র এইটা হলো অনেকে অনেকভাবে করে, আর বিএনপির কিছু ভাইয়েরা এইটা এই সরকারকে অনির্বাচিত সরকার। দেখেন অনির্বাচিত সরকার, এর আগে বলতো ম্যান্ডেট বিহীন সরকার। আমি আপনাকে দুটো বলি, এই সরকারের দুটো প্যারাডক্স আছে। একটা হলো মুক্তিযুদ্ধের পর থেকে এই সরকারটা হলো সব থেকে বেশি জনসমর্থিত সরকার, দ্বিতীয়ত সব থেকে দুর্বলতম সরকার। মানে তার সব থেকে বেশি জনসমর্থন আছে, সকল রাজনৈতিক দল বসে তাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু তার ওই পলিটিক্যাল গার্ডস নাই। এই জন্য তো আমরা সকল রাজনৈতিক দলকে আবারও বলি, তার দায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা ছাত্র জনতা সবাই মিলে যখন বলেছিলাম প্লিজ আপনারা একটা জাতীয় সরকার করেন, সময় ফুরিয়ে যায় না, আপনি বিশ্বাস করেন যদি তখন বিএনপি, জামাত ইসলামী, অপরাপর সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল এবং সাথে ছাত্রদেরকে নিয়ে যদি একটা 2 বছরের জাতীয় সরকার করা হতো, এটা ইতিহাসের শ্রেষ্ঠতম সরকার হতো। সকল সংস্কার করা যেত। আজকে আমলারা, পুলিশেরা যে ষড়যন্ত্র প্রতিদিন করতে চায়, এটা সব হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। তা আপনি তো সেটা করলেন না। তো এই দায় তো দেখেন 71-ও আমাদের রাজনৈতিক দলের অনেক দায় আছে আমাদের এত বেশি প্রাণহানির জন্য, ইভেন 47-এ আছে। তো রাজনৈতিক দলগুলোর দায় আমরা কেউ আলোচনায় আনি না। আর একটা ব্যাপার হলো এই সরকারের তো হাজারটা ভুল আছে, কিন্তু এই সরকারের যে ভালো আলাপগুলো কিন্তু কেউ করে না। কালকে ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়া বলেছেন, আপনি দেখেন বিএনপি এর আগেও যখন ক্ষমতা এসেছে বিএনপিকে চ্যালেঞ্জ নিতে হয়েছে। আওয়ামী লীগ সবসময় দেশ ধ্বংস করে যায়, লিটারালি ধ্বংস করে যায়। বিএনপিকে এসে কি করতে হয়, সেটা পুনরুদ্ধার করতে হয়, মেরামত করতে হয়। তো বিএনপি তো আমার খুব লাকি যে ওই প্রথম ম্যাসিভ ডিস্ট্রাকশনটা তার হাতে ধরতে হয় নাই, এটা যা গেছে ইউনূসের উপর দিয়ে গেছে। এবং আপনার কি মনে হয় যে এটা কি এখন পর্যন্ত তো কেউ অনেকেই বলছে না যে ডক্টর ইউনূস কত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করে তারপরও রিজার্ভ এতটা বাড়িয়েছেন? এটা কি এত সহজ ছিল? আর ইতিবাচক দিকগুলোকে একটু আনা দরকার। আরে আনছে না তো অনেকে, এই আলাপটা তো করা দরকার। কিন্তু এই সরকারের মুশকিল হলো ইউনূসই কিন্তু পুরো সরকার না। আমরা বলেছি যে ডক্টর ইউনূস যখন এই সরকারে এসেছেন, উনি যেদিন বাংলাদেশে এসেছেন তখন মাত্র 3টে উপদেষ্টা পদ ফাঁকা ছিল, এছাড়া আগে কিন্তু সকল অ্যাপয়েন্টেড ছিল। এখন আমরা এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলেছি আপনি যদি একদম সিরিয়াসলি নির্বাচনটা ভালো করতে চান তাহলে ইন্টারিমেতে এত উপদেষ্টা এখন দরকার নাই। ধরেন আপনি যদি নির্বাচনের ট্রেনে উঠে যান, তাহলে কি আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের এখন কোনো কাজ আছে? নাই তো। তো আপনি ক্যাবিনেট ছোট করে ফেলেন, তাৎক্ষণিক কাজ ছাড়া কোনো কাজ নাই তো। বরং আপনি খুব ভালো একটা ইলেকশন করার জন্য আপনি তত্ত্বাবধায়ক মোডে চলে যান। অথবা আমারও বলি, যদি কেউ মানুক আর না মানুক, আমরা যেন দায় মিটিয়েছে বলতে পারি, এই 6 মাসের জন্য একটা দুর্দান্ত জাতীয় সরকার। সেক্ষেত্রে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন তোলার সুযোগ আছে? অনেকে তো তুলতে চায়। এখন ধরেন এই সরকারের প্রথম যেটা দুর্বলতা হবে সেটা হলো এই যে পুরো জেলাগুলোতে রিটার্নিং কর্মকর্তা হবে কারা? ডিসিরাই তো। তো এই ডিসিদের মধ্যে এত সবই সব আগের আমলা। যেটা হয়েছে এই সরকার তো এসে ধরেন অল্প কিছু আমলাকে কি করেছে, কাউকে ঝালকাঠি থেকে শরীয়তপুর নিয়ে গেছে, কাউকে মাঠ প্রশাসন থেকে কেন্দ্রে, কাউকে কেন্দ্র থেকে মাঠে। কিন্তু ম্যাসিভ যে চেঞ্জটা এইটা সম্ভব ছিল না। এখন এইটা অনেকে বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান ওনাদের তুলনা টানে, উনি তো এসেই 3 ঘন্টা 6 ঘন্টার মধ্যে এতগুলো দেখেন, হ্যাঁ রাতারাতি করেছেন। কিন্তু এই ব্যাপারটা খেয়াল করে না অনেকে। বিচারপতি হাবিবুর রহমানের আগে সরকার চালিয়েছে কে? এরশাদ। তো এরশাদ
এদেশে একটা স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছিল, ফ্যাসিবাদ না। তা আমাদের দেশের মানুষের অনেকের ঝামেলাটা হলো স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদ বোঝে না। ফ্যাসিবাদ হলো রাষ্ট্রের ন্যূনতম যে প্রতিষ্ঠানটা থাকে সেটাকেও একদম ধ্বংস করে দেয়া। বাংলাদেশ রাষ্ট্রে এখন ন্যূনতম কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান ফাংশনাল নাই। তা আপনি ওই সময় কি করেছেন, আপনি একজন যদি আরেকজন এক্সচেঞ্জ করতে পেরেছেন। আর গত 16 বছরে অ্যাসিস্ট্যান্ট কমিশনারটা থেকে শুরু করে সচিব পর্যন্ত প্রত্যেকটা নিয়োগই হয়েছে আউট অ্যান্ড আউট আওয়ামী দোসর, শুধু না মানে ভয়াবহ মানসিকতার অধিকারী। তা আপনি কারে দিয়ে কারে বদলাবেন? ধরেন আজ থেকে 15 বছর আগে যে বিসিএস দিয়ে অ্যাসিস্ট্যান্ট মানে বিসিএস প্রশাসনে ঢুকলো, তো এখনো তো সে অনেক সিনিয়র হয়ে গেছে। আপনার তো এটা সম্ভব না আজকেই একটা বিসিএস নিয়ে আজকেই আপনি নিয়োগ দিয়ে তারপর আপনি তাকে সেক্রেটারি বানাই ফেলবেন, এটা তো সম্ভব না। এই জন্য এর মানে এর হাতে ইকুইপমেন্টসই নাই, কোনো টুলসই নাই ব্যবহার করবার মতো। বিচারপতি হাবিবুর রহমানের কাছে প্রচুর অল্টারনেটিভ টুল ছিল, কিন্তু হাসিনা যেটা করেছে গত 15 বছরে প্রত্যেকটা টুল ভেঙে চুরে এমন করেছে যে আপনার অল্টারনেটিভ হাসিনা, তার অল্টারনেটিভ হাসিনার বাইরে আপনার, যার কারণে কি এক বছরে প্রশাসন বলি পুলিশ বলি মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে আমাদের কাঙ্ক্ষিত। এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই, কারণ আপনি কারে দিয়ে কারে বদলাবেন? আপনি সবই এক লোকজন। তো এর মধ্যে মন্দের ভালো একটু কম খারাপ, মানে কেউই ভালো না, একটু কম খারাপ, একটু কম খুন করেছে, কম গুম করেছে, এমন লোককে দিয়ে রিপ্লেস করতে হচ্ছে। আরেকটা জিনিস, এই যে বিচার এবং সংস্কার নিয়ে আমি এনসিপির কথাই বলি, আরো তো কেউ কেউ এই দাবি করছেন, যদি শেষমেশে যে সামনের সারিতে থেকে যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিলেন তাদের সাথে যদি যে বিচার ও সংস্কৃতি নিয়ে যদি এই অবস্থানে থাকে এবং এই ধরনের বিএনপির সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়, শেষমেশ রাজনীতি আবার সাংঘর্ষিক দিকে যাওয়ার শঙ্কা। আমার সর্বশেষ ধারণা দেশের রাজনীতি সংঘর্ষের দিকে যাবে না, কারণ এখানে আমার ধারণা বিএনপি খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ বিএনপি তো এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, এবং আপনারা একটা জিনিস খুব ক্লিয়ার, এটা হলো বিএনপির যে সিনিয়র কমান্ড, ওনারা খুবই মনিপ্রাণে একটা নতুন রাজনীতি করে দেখাতে চাচ্ছেন, এটা দেখা যাচ্ছে বারবার। কিন্তু ওনারা যেটা ব্যর্থ সেটা হচ্ছে ওনাদের যে তৃণমূল সেটাকে ওনারা নিয়ন্ত্রণ নিতে পারছেন না বা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর যেহেতু বিএনপি একটা ক্যাডার বেসড পার্টি না, সুতরাং তার জন্য ওটা করা খুব কঠিন হচ্ছে। তো আমরা বরং বিএনপির প্রতি পরামর্শ হলো এটা যে দেখেন, বিএনপি যেমন আমি সেদিনকেও আজিজুল বাড়ি হেলাল ভাই বলছিলেন, বিএনপি একটা খুবই ভালো প্রপোজাল আছে, এটা করতে পারলে দুর্দান্ত হতো, কিন্তু আমার ধারণা করতে পারবে না। যেমন ওনারা চাচ্ছেন এই যে ছাত্র দলের কমিটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে যত মহানগর কমিটি আছে না, এই ঢাকা মহানগর, দক্ষিণ ঢাকা মহানগর, এরকম যত, এখানে কোনো জায়গায় ছাত্র দলের কমিটি থাকবে না, কমিটি থাকবে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে। এটা ওনারা চাচ্ছেন, কিন্তু এটা ওনারা কখনোই পারবেন না। কারণ এখন ওনাদের যেটা বুঝ, ওই যে ইউনিভার্সিটি শেষ করে তারপরে সে ঢাকা মহানগর দক্ষিণে এসে যার তখন যুব দল করার কথা, তখনও 5 বছর ছাত্র দল করে, তখন ক্যাম্পাসের ছেলেরা কি করে, তার পিছনে এসে ঘুরঘুর করে এবং ক্যারিয়ার নষ্ট করে তার মতো হতে চায়। এখন এইটা হলো ওনাদের ইচ্ছা, কিন্তু ওনারা পারবেন না। কারণ পারবেন না, কারণ এই যে বাংলাদেশের যে মাসেল পলিটিক্স, এর যোগান্ত দেয় এই লোকজন। তো রাজনৈতিক দলগুলোর প্রতি আমার এই জন্য পরামর্শ, দেখেন আপনি নিজে বুঝতেছেন প্রবলেম, কিন্তু আপনি সলভ করতে পারবেন না, বরং এই সমস্যাগুলো ইনুসের কান্দে বন্দুক রেখে করে ফেলেন, দায় তার উপর দিয়ে যাক। কিন্তু আপনারা এই সুযোগ যদি মিস করেন, আপনারা তো কোনোদিন আর পারবেন না। বিএনপির অনেকগুলো ভালো দফা আছে, কিন্তু সে এগুলো বাস্তবায়ন করতে পারবে না এই তার চাপের কারণে। এবং সর্বশেষ এই সুযোগটা তারা কেন গ্রহণ করছে না, এটাই আমি বুঝতে পারতেছি না। বিএনপির উচিত, জামাতের উচিত যে তারা এই সুযোগ আর পাবে না, বরং প্রচন্ড প্রেসার দিয়া রাষ্ট্র সংস্কারের মৌলিক কাজগুলো তাদের এর উপর দিয়ে কাটাল ভেঙে ফেলা উচিত। জি, শরীফ ওসমান হাদী, আপনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই মনে আছে। বিএনপি ক্ষমতায় আসলো 3 বছরের বেশি, ওই যে তখনকার যে বাস্তবতা আপনি বলেছিলেন, আজকে দাঁড়িয়েও কি এই কথা মনে হয়? না, এই বাস্তবতা তো এখন পর্যন্ত আছে, এই বাস্তবতা এখন পর্যন্ত আছে। কেন ধরেন, বিএনপি কে তো এইখানে অনুমানুষ করে রাখা হয়েছে। এইখানে সমস্যাটা হলো যে আওয়ামী লীগ তো শুধু একটা পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ এখানে লাইফ স্টাইল হয়ে গেছে, এখানকার কালচার হয়ে গেছে, রন্ধ্রে প্রত্যেকটা কালচার সবকিছুতে। সুতরাং বিএনপি এখানে ক্ষমতায় আসলে শুধু পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসবে, কিন্তু আপনি জানেন দুনিয়ায় শুধু পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কেউ এখন রুল করতে পারে না, তার অনেক কালচারাল অর্গান দরকার। তো বিএনপি কি ধরেন গত 1 বছরে বিএনপি বাংলাদেশের একটা কালচারাল এস্টাবলিশমেন্ট নিজেরা তৈরি করতে পেরেছে, উদ্যোগ নিয়েছে। তারা কি করেছে, আগে যেগুলো আওয়ামী লীগের ছিল সেখানে ন্যূনতম 2-1টা পোস্ট পেয়ে তারা হ্যাপি থাকতে চাচ্ছে। অথচ এই যে লড়াইটা, এই যে খালেদা জিয়াকে যা ইচ্ছা তাই বলা যায়, জিয়াউর রহমানের কবরে একটা বাজে প্রাণী শুয়ে আছে এটাও বলা যায় সংসদে, এবং এইসব ন্যারেটিভ নির্মাণের পক্ষে যারা মাথা দুলিয়ে সায় দেয়, এটা তো কালচারাল অ্যাক্টিভিস্টরা করেছে। তো বিএনপি গত 1 বছরে সেই কালচারাল জায়গাটা অ্যাড্রেসই করছে না। তো ব্যাপার হলো বিএনপির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে, আওয়ামী লীগ তো আছেই, ইন্ডিয়া আছে, বারবার উস্কে দিয়ে তার বিরুদ্ধে তার পতন করে ফেলবে। আর বিএনপির ব্যাপার হলো, বিএনপির একমাত্র পলিটিক্সটা ছাড়া, পাওয়ার ডিলিং ছাড়া তার বাইরে অনেকগুলো ফ্রন্টস নাই। তার 10টা ছায়ানট আছে, তার 10টা উদিচি আছে,
তো সে কি ফাইটটা করবে কি দিয়ে? অথচ আওয়ামী লীগের পক্ষে আজীবন ফাইট করে কে? ছায়ানট ফাইট করে, উদিচি ফাইট করে, বিভিন্ন ফ্রন্টে ফাইট করে। বিএনপির এই জিনিসটি অ্যাড্রেস করবারই মানুষ নাই, এইটাই হলো আমার আফসোস। তাহলে বিএনপির জন্য পরামর্শ কি? বিএনপির পরামর্শ হলো, এখন যদি আপনি আমাকে বলেন, সেটা হলো বিএনপিকে অত্যন্ত ভিশনারি হতে হবে একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আর কোন স্টেটসম্যান আমরা বাংলাদেশে তার মৃত্যুর পর আর পাইনি। এটা আমাদের জাতিগত আফসোস। যেমন 50 বছরের পরের দিকে তাকাইয়া বিএনপি এখন জাস্ট চিন্তা করছে নেক্সট 5 ইয়ার্স। আর এই নেক্সট 5 ইয়ার্স এর কথা চিন্তা করলে তো আপনি 3 ইয়ার্স ক্ষমতায় থাকতে পারবেন না। সেই প্রমাণ আপনি দেখেন নাই 2006 যখন বিএনপি ক্ষমতা থেকে গেছে, ওই সময় যদি 111 এর ষড়যন্ত্র না হতো 100% বিএনপি আবার ক্ষমতায় আসতো। যদি বিএনপি হেরেও যত সর্বোচ্চ 5 থেকে 10টা আসনে, কিন্তু বিএনপির এটা কেন হলো? কারণ বিএনপির ওই ইসে ছিল না। আপনি দেখেন 1 থেকে 6 বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি বাংলাদেশে কয়টা কালচারাল অর্গানাইজেশন বানিয়েছে, যে সে যখন ক্ষমতায় থাকবে না, কিন্তু যারাই বিএনপি কে পছন্দ করে তারা সরাসরি সবাই এসে এমপি হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়। কেউ কালচারাল আইকন হতে চায় না, কেউ ওই সাংস্কৃতিক সংগ্রামটা করতে চায় না, কেউ ওই লড়াইটা করতে চায় না। তো হবে কি, আপনি যখন সব ডিম এক ঝুড়িতে রাখবেন, সব দিন নষ্ট হলে সব পড়ে যাবে। হাসিনা দেখেন, হাসিনার এখন পর্যন্ত সাফল্য কি? হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার জবানে বিভিন্ন কথা বলার মতো এখানে 100টা এস্টাবলিশমেন্ট এখনো দেশে আছে না? এই যে যুগান্তর বলেছে, সাংস্কৃতিক সংগঠন আছে, মিডিয়া আছে, কত আইকন আছে। অথচ বলেন না বিএনপির এত সব থেকে বড় রাজনৈতিক দল হওয়ার পরও, এই যে মুখোশধারীদের, এই যে দেখেন মুখোশধারীদের জিগির, তো বিএনপি এটা করছে না কেন? এই জন্য তো আমরা বিএনপি কে বলি, বিএনপি কে বিভিন্ন ফ্রন্টে দীর্ঘ পরিসরে তাকে তার যে বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি, এইটার জন্য ফাইটটা করতে হবে। আর ক্ষমতা তো শুধু 5 বছরের ক্ষমতা না, আর সরকার চালানো যে একমাত্র ক্ষমতা না। বিএনপি তো ওখানে ভ্যালিড, বিএনপিকে সারা জীবন থাকতে হবে। আর বাংলাদেশ পক্ষের যে রাজনীতিটা, এইটার তো সামনের পোস্টার বয় হলো বিএনপি। তো তারও যদি এই ডিজাইনটা না থাকে, তাহলে ভাই কলকাতার আধিপত্যবাদের কাছে আপনি কিভাবে টিকে থাকবেন? সামনের দিনের রাজনীতিতে তরুণদের অর্থাৎ এনসিপির ভূমিকা কি হবে? তো এই দলটির প্রতিও তো আমাদের অনেক এখন দুইটা ব্যাপার এখানে বাংলাদেশে, দুইটা, যে শুধু তরুণদের রাজনীতি বলতে এনসিপি কে বলা হচ্ছে, এনসিপি সবার আগে মূলধারা হয়ে উঠেছে, ভেরি গুড। তা আমার ধারণা এনসিপি এবার একটা ভালো মুভ করবে। এনসিপি ইতিমধ্যে অনেকগুলো ভুল করেছে, এরপর আমি এটাকে দেখতে চাই সমালোচিত হচ্ছে, কিন্তু আসলে তারা তো সবাই নবীন, সবাই তরুণ। এখানে একটা শুধু বুঝি, এই দলটা যখন শুরু হচ্ছে তখন এটার সাথে আরো বেশ কিছু সিনিয়র সিটিজেনকে একদম ডিরেক্ট সংযুক্ত করা উচিত ছিল, তাদেরকে পথ প্রদর্শন করবার জন্য। এইটা খুব জরুরি ছিল, একদম ফর্মালি, যে এই 10 জন বা 15 জন আমাদের উপদেষ্টা, তাহলে খুব ভালো হতো। এটা করা যায় নাই, তো এর মানে টাইম ফুরিয়ে যায় না, সময় ফুরিয়ে যায় না। এখনো যদি তারা আরেকটু গুছিয়ে সুন্দর করতে পারে, তবে যদি তারা ভুল করে যে আগামী নির্বাচনেই তাদের 50টা আসন লাগবেই লাগবে, এই ডিলিং করে তারা বিএনপির সাথে বা জামাতের সাথে এই ডিলটা করতে চায়, তাহলে হয়তো কেউ এমপি হয়ে যাবে, কিন্তু রাজনীতিটা থাকবে না। আর তারা যদি মনে করে যে পলিটিক্সটা আগামী 50 বছরের, আগামী 5 বছর শুধু আমরা মাঠে থাকবো, আমি আপনাকে বলি, বিএনপি যদি জনতার পালস বুঝতে ব্যর্থ হয়, তাহলে তো বিএনপির বিরুদ্ধে একটা প্রতিরোধ হবে না? তো ওই প্রতিরোধটা নেতৃত্ব দেওয়ার মতো আর একটা বাংলাদেশপন্থী ফোর্স লাগবে। তখন আমাদের এই ছেলেমেয়েরা যদি অনিষ্টের সাথে দাঁড়াই থাকতে পারে, তখন বাংলাদেশ তাদের হাতে যাবে। কিন্তু তার আগেই যদি তারা, মানে এমপি হওয়াটা খারাপ না, কিন্তু এমপি হতে হবে তাহলে এটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আরপিও সংশোধনের প্রস্তাব নিয়ে এই জায়গায় বেশ মোটা দাগে কিছু, না ভোট, এই সেনাবাহিনীকে, এই জায়গাগুলোতে আপনার মোটা দাগে এখানে আসলে ওই যে যেটা ছিল, যে এর মধ্যে তো আওয়ামী লীগ যেটা করেছিল, আর্মি তো শুধু রাস্তায় ঘুরতে পারতো, সে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে নিয়েছিল। আর এটার সাথে যুক্ত করা হয়েছে শুধু সেনাবাহিনী না, বিমান বাহিনী এবং নৌবাহিনী, সশস্ত্র বাহিনী। গুড, এটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। আর একটা হলো ইভিএম এর বিপক্ষে। তো ইভিএম নিয়ে তো আমরা সবসময় বলেছি, আগে এটা নিয়ে আর কোনো কথা নাই, কিন্তু ফ্যাক্ট হলো না ভোটের ইস্যুটা। এখন এইখানে যেটা বলা হয়েছে, যেই সব আসনে একজন প্রার্থী, হ্যাঁ, আর কোনো সেকেন্ড প্রার্থী থাকবে না, ওইখানে না ভোট রাখার ব্যাপার। তো আমার মনে হয় এটা আর একটু বিবেচনা করা যেতে পারে, বরং যে আপনি একজন প্রার্থী না, যদি আরো বেশি প্রার্থীও থাকে, সেখানে আপনি না ভোট দিয়ে দেখেন, অন্তত জনতার জবান, যে জনতা, আপনি তো অন্তত বুঝতে পারবেন যে এত % মানুষ এখানে একজন প্রার্থীকেও পছন্দ করছেন। এই নোটিশটা সব থেকে লেসন হবে পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। তখন বিএনপি, জামাত, এনসিপি বলবে এইখানে না ভোট পড়লো পুরো একটা আসনে 30%, এর মানে আমরা সবাই মিলে একটা ভালো ক্যান্ডিডেট দিতে পারলাম না যে ভোট পেতে পারে। তখন আমরা এই জন্য আমাদের পরামর্শ হলো, প্লিজ অন্তত এই নির্বাচনে আপনারা সব জায়গায় না ভোটের ব্যবস্থাটা রাখেন, এটা আমরা একটা ফিডব্যাক পাবো জনগণের। আর পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক রাজনীতি, পিআর এর ক্ষেত্রে তো হ্যাঁ, আবারও শুনছি জামাত ইসলামী পিআর নিয়ে সিরিয়াস হচ্ছে, ইসলামী আন্দোলন বলছে। দেখেন এইখানে আমি যেটা বুঝি খুবই স্পষ্ট, সেটা হলো পিআর অ্যাজ অ্যান আইডিওলজি এটা খুবই ভালো, কিন্তু এটি হলো কোন দেশে বাস্তবায়ন করা হবে। পিআর বাস্তবায়ন করবার মতো ক্যাপাসিটি অথবা ওই সক্ষমতা বাংলাদেশের এখনো আছে কিনা, সেক্ষেত্রে আমাদের একদম স্পেসিফিক কথা হলো সংসদের উচ্চ কক্ষে অবশ্যই পিআর হতে হবে।
এটার কোনো মিস নাই, কিন্তু নিম্নকক্ষে পিআর করলে এখন আওয়ামী লীগ অনেক অ্যাডভান্টেজ নিবে। কেমন? ধরেন আপনি আওয়ামী লীগের যে ফিক্সড ভোট ব্যাংকটা আছে, তা আপনি যখন এই সারা দেশে ইলেকশন করবেন তখন এই পিআর এর মধ্য দিয়া মিনিমাম আওয়ামী লীগ ধরেন 50 থেকে 80টা তাদের লোক নিয়ে আসতে পারবে। তো এই জন্য আমি বরং আপনাদের মাধ্যমে আবারও বলি, এটা অনেকবার বলছি, আমরা অন্তত এই নির্বাচনটা আমাদের বাংলাদেশপন্থী সব দলগুলো একটা সমঝোতার নির্বাচন চাই। কেমন সমঝোতা? মানে তারা আসন ভাগাভাগি বলছি না, কিন্তু বিএনপি জামাত ইসলামী যদি সাথে এনসিপিও যুক্ত হয় তাহলে খুবই ভালো। তারা একটা ন্যূনতম কনসেনসাসে পৌঁছাবে যে তাদের কোনো ভুলে যেন একটা বিন্দু থেকে আওয়ামী লীগ কোনো সুযোগ নিতে না পারে। এবার কিন্তু এটা হবে, আমি আপনাকে বলি কিভাবে হবে। অনেক আসন আছে যেখানে বিএনপিও এবং জামাত খুব কাছাকাছি, হাড্ডাহাড্ডি নির্বাচন হবে, এবং তো ফার্স্ট এবং সেকেন্ড সেখানে থার্ড আওয়ামী লীগ ফ্যাক্টর হয়ে দেখবেন যে চলে এসেছে। এখন সে পরিচিত আওয়ামী লীগের মুখ না, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো ফিক্সড। তো দেখা যাবে কি বিএনপি এর জামাত তুমুল লড়াই করে সেখান থেকে আওয়ামী লীগের 20টা চলে এসছে। এই জন্য প্রয়োজন এমন আসনগুলো বিএনপি জামাত এনসিপি একটু সমঝোতা করেও নিজেরা বোঝাবুঝি করে যে ভাই এইগুলো আমরা এইভাবে করব, অন্তত প্রথম নির্বাচনটা প্লিজ, এটা বাংলাদেশের স্বার্থে দরকার। নির্বাচনের কথা বলছিলাম, মানে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জরিপ আসছে, কত শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে, জামাতকে ভোট দেবে, এনসিপিকে ভোট দেবে, কত শতাংশ মানুষ আবার এখনো সিদ্ধান্ত নেয়নি। এই জরিপগুলোকে আপনি যদি এই জরিপ, বাংলাদেশের জরিপের মুশকিলটা হলো যে এর মেথোডোলজিটাই তো অনেক ত্রুটিপূর্ণ থাকে। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি র্যান্ডমলি 10টা জেলা পিক করেছেন, এখন 10টা জেলার মধ্যে আপনি গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর এরকম নিলেন, রাইট? অথবা আপনি নিলেন বগুড়া, তো আপনি তো ওখানে বেশি বিএনপি বেশি আওয়ামী লীগ এরকমের আধিক্যও পাবেন। এরপর যদি এটা খুবই ভালো মেথোডোলজি থেকে বলি তাহলে হলো আসলে এই জরিপ দিয়ে মূলত আসলে সবকিছু মাপ করা যায় না। যদি এটা সঠিকও বলে নেই তাহলে হলো যেই 48% বলেছে যে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই, তাহলে তারাই হবে মূল প্লেয়ারটা। এরা মেইনলি বাংলাদেশে যেটা হয় নির্বাচনের 3 থেকে 5 দিন আগে একটা ডিসিশন তৈরি হয়, মানুষ গ্রামে যেটা হয় যে একটা জোয়ার, সেই সময় একটা প্রেক্ষাপট তৈরি হয়, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে এবার আমার কাছে খুব একটা আশঙ্কাজনক মনে হচ্ছে এটা কিভাবে নির্বাচন কমিশন ডিল করবে আমি জানি না। এটা ম্যাসিভ আকারে ছড়িয়ে যেতে পারে। এআই থেকে বাজে ভিডিও যেসব করে টোরে, আমার মনে হয় এগুলো আওয়ামী লীগের এজেন্টরা প্রচুর ভিডিও বানাবে বিএনপির বিপক্ষে, জামাতের বিপক্ষে, বিএনপিটা চালাবে জামাতের পক্ষ দিয়ে, মানে পোট্রে করা এমন যে জামাত এটা বানাইছে এবং জামাতের কিছু বোকা সকালক এইটা শেয়ার করবে, এরপর আবার বানাবে জামাতের বিপক্ষে, সেটা বিএনপি কিছু বোকা নিজেদের বিরুদ্ধে। এরপর আপনি দেখবেন যে এই ভিডিওগুলো শেয়ারিং দিয়া তারপরে এলাকায় মারামারি খুনোখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। তা আমার মতে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এআই ভিডিও, এইগুলোর ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া এখনই জরুরি যে কিভাবে এটাকে ডিল করবে। কারণ এই ভোটের আগে, এখন ধরেন এই ভোটকে করলে মানে ভুন্ডুল করতে পারলে সব থেকে বড় লাভ কার? আওয়ামী লীগের। তো আমাদের কাজ হলো প্রশ্নবিদ্ধ করা, হ্যাঁ প্রশ্নবিদ্ধ করা, কিন্তু আমরা তো চাই এটা ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। তো সুতরাং আমাদের ওই কাজটা করতে হবে যে সবাই মিলে অতটুকু সচেতনতা জারি রাখা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা না যায়। একটু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলি। আমরা জানি যে ডাকসু নির্বাচন 9 তারিখ জাহাঙ্গীরনগরে ডেট পড়েছে, রাজশাহী ডেট পড়েছে। এর মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা দেখলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধে, এই জায়গায় আপনি কিভাবে দেখেন? এই যে আচ্ছা, আমি এখানে খুবই আমরা ক্লিয়ারলি বলেছি, একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিন ছাত্রলীগকে সকল ছাত্ররা মিলে হল থেকে বের করে দেওয়া হলো, তখন অনেকগুলো হলেই সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে প্রভোস্টকে সাইন করিয়েছে যে হলে আর কোনো রাজনৈতিক দল কমিটি দিতে পারবে না। তো আমাদের ব্যাপারটা হলো কি, দেখেন আমরা বলেছি যে অবশ্যই ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের বাস্তবতায় ছাত্র রাজনীতি লাগবে। ভ্যাকুয়াম যদি তৈরি করেন তাহলে এখানে ওই যে আওয়ামী লীগ বিভিন্নভাবে স্পার্ক ঘটাবে, সুতরাং লাগবে। কিন্তু এখানে আমাদের হলো যে হল কমিটি দিয়েন না প্লিজ, আপনারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কমিটি দেন, যার যার দরকার হল থেকে এসে করবে। কিন্তু হলে কমিটির সমস্যাটা কি, যারা হলে থাকে, দেখেন একটা হলো বই পুস্তকের কথা, আর একটা হলো যে হলে থাকে তার লাইফটা, আপনার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে। বাংলাদেশের ভাই 95% ছেলে মেয়ে যারা হলে পলিটিক্যাল পার্টির মিছিলে যায়, এরা শুধুই একটা সিটের জন্য শুধুই বাধ্য হয়ে। কারণ আপনি জানেন যে এই রুমটা সিঙ্গেল রুম, ওইখানে থাকে 4 জন, ডাবল রুমে থাকে 8 জন। এই যে বাকি 6 জন এক্সট্রা উঠায় কারা? এটা তো প্রভোস্ট উঠায় না, ওই হলে যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থাকে তারা উঠায়। এখন ওই ছেলেটা অনেক কষ্ট করেও কাত হয়ে রাতে শুয়ে থাকে কেন? কারণ ওর বাহিরে 10,000 টাকা থাকার ক্যাপাসিটি নাই। এই জন্য যদি ছাত্র সংগঠন সরাসরি হলে কমিটি না দেয় তাহলে ন্যূনতম তাদের একটু ধরে রাখা যাবে এবং হলের পরিবেশটা একটু ভালো থাকবে। কিন্তু এই ধরনের একটু অভিযোগ উঠছে যে গুপ্ত সংগঠনকে সুযোগ করে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি। এখন ধরেন হলো গুপ্ত সংগঠন যদি এক্সপোজড হয়
তাহলে গুপ্ত থাকে কেমনে? আর আপনি যদি ধরেন এখন যেমন একটা মজার ব্যাপার হয়েছে, ঢাকা ভার্সিটি ভিসি স্যার বলেছে কি প্রকাশ্য এবং গুপ্ত সব রাজনীতি হলে নিষিদ্ধ। এখন এটা স্যার হয়তো বুঝে বলেছেন কিনা জানি না, মানে যেইটা গুপ্ত ওইটা যদি আপনি জানেন তাহলে তার গুপ্তই থাকলো না। আর না 2 নাম্বার হলো কেউ যদি গোপনে কোনো পলিটিক্স করে তা তো আপনি জানেনই না, আপনি ধরবেন কেমনে? বরং ওই ফ্রেমটাই যে কোন ছাত্র রাজনৈতিক দল মানে রাজনৈতিক দলের লেজুর ভিত্তির যেগুলো আছে তারা হলে কমিটি দিবে না, কিন্তু অবশ্যই পলিটিক্স করবে, এই যে ইলেকশন করবে, ডাকসু করবে, এটুকুন চর্চা তো আমাদের রাখতেই হবে। কিন্তু যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হওয়ার এখানে একটা দারুণ কাজ হবে দেখেন অনেকে, এবং আরেকটা যে পলিটিক্যাল পার্টিগুলো বলবার চেষ্টা করে যে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বিপক্ষে, খুবই ভুল কথা। আমরা ছাত্র রাজনীতির পক্ষে বলেই তো আমরা ডাকসু ইলেকশন চাচ্ছি, প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি, হল। এর মানে আমরা রাজনীতি বলতে কি বুঝাচ্ছি? যে দলীয় লেজুর বৃত্তির বাইরে ক্যাম্পাসের পলিটিক্স, ছাত্ররা নিজেদেরকে মনোনীত করবে। ধরেন কোন দল ধরেন সেটা জামাত ইসলামী শিবিরকে ঠিক করে দিবে, বিএনপি ছাত্র দলকে ঠিক করে দিবে, এটা লেজুর বৃত্তি না। তো আমরা তো ছাত্র রাজনীতির পক্ষে, কিন্তু এই যে দলীয় রাজনীতির এইটার থেকে একটু বের হতে চাওয়া। শরীফ ওসমান হাদী, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।